আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেডিসিন একটা লেভেল পর্যন্ত কাজ করে আপনি জানেন। এরপরে তার সাইকোলজিক্যাল ব্যাপারগুলোতে তার হিলিংটা, তার উন্নতিটা, তার কগনিটিভ সেন্সগুলো, চিন্তার পরিবর্তন, আবেগের পরিবর্তন, পরিবেশ পরিস্থিতির সাথে তার খাপ খাইয়ে চলার যোগ্যতা বৃদ্ধি, তার ভুল ধারণা উপনোদন ইত্যাদি যে সাইকোলজিক্যাল বিষয়গুলো আছে, ইমোশনাল বিষয়গুলো যে আছে, এগুলো নিয়ে কাজ করাটার বড় ক্ষেত্র হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের। ডিপ্রেশন যদি দেখা যায়, পরিবারের লোকজন কিন্তু বুঝতে পারে যে সে আগের মতো উৎফুল্ল আর নাই, তার যে প্রাণচঞ্চলতা, এই প্রাণচঞ্চলতাগুলো তার ভিতরে কমে আসতেছে, সে হাসির কথায় আর হাসতেছে না, সে তার আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলতেছে, তার ঘুম কমে যাচ্ছে অথবা ঘুম বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলোতে তারা তো সবগুলো ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়। মেন্টাল হেলথটাকে এভাবে বলবে না যে তার জিনে ধরেছে, ভূতে ধরেছে। স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের বিশেষ পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার AKM জিয়াউল হক। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে মানসিক স্বাস্থ্য, বাস্তবতা এবং চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, CEO ইনসাইট সাইকোসোশাল কেয়ার অ্যান্ড রিসার্চ। আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জিয়া ভাই। আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনারা আসলে কি নিয়ে কাজ করেন বা কাদেরকে নিয়ে আপনারা কাজ করেন? মেন্টাল হেলথ সার্ভিসটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করে। মানে এখানে একটা টিম ওয়ার্ক হয়, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্সেস এবং মেন্টাল হেলথের উপরে বিশেষায়িত স্টাফ মিলে, সোশ্যাল ওয়ার্কার, সবাই মিলে কাজটা করতে হয়। আমাদের রোলটা হলো আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মেডিসিন একটা লেভেল পর্যন্ত কাজ করে আপনি জানেন। এরপরে তার সাইকোলজিক্যাল ব্যাপারগুলোতে তার হিলিংটা, তার উন্নতিটা, এই যে ব্যাপারগুলো আছে, তার কগনিটিভ সেন্সগুলো, চিন্তার পরিবর্তন, আবেগের পরিবর্তন, পরিবেশ পরিস্থিতির সাথে তার খাপ খাইয়ে চলার যোগ্যতা বৃদ্ধি, তার ভুল ধারণা উপনোদন ইত্যাদি যে সাইকোলজিক্যাল বিষয়গুলো আছে, ইমোশনাল বিষয়গুলো যে আছে, এগুলো নিয়ে কাজ করাটার বড় ক্ষেত্র হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের। আমাদের পার্টটা এখানেই। আমরা মেন্টাল হেলথ এক্সপার্ট এবং নন মেডিসিন প্র্যাকটিশনার, উইদাউট মেডিসিন প্র্যাকটিশনার। জি, ধন্যবাদ। আমরা জানি যে অনেক চিকিৎসক আছেন যারা সাইকিয়াট্রিস্ট, আবার একটি গ্রুপ আছে যারা সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাহলে এই জায়গায় যারা আপনাদের কাজ করছেন, মানসিক স্বাস্থ্যের কোন কোন ধরন নিয়ে আপনারা কাজ করেন এবং পার্থক্যটা আসলে কোন জায়গায়? দুটো ডিসিপ্লিন আলাদা। একটা ডিসিপ্লিন হলো আসলো মেডিসিন থেকে, আর একটা ডিসিপ্লিন আসলো ফিলোসফি থেকে। জি। একটা হলো যারা সার্টিফাইড ফর মেডিসিন, ঔষধ লেখার জন্য তারা সার্টিফাইড। জি। আবার ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা তারা মেডিসিন লিখতে পারবেন না। জি। কিন্তু কারিকুলামটা অলমোস্ট কাছাকাছি। জি। যারা সাইকিয়াট্রিস্ট তারা তো MBBS পাস করার পরে এসে তাকে সাইকিয়াট্রিতে MD, FCPS অথবা MPhil, যদিও MPhil এখন নাই, DPM এখন নাই, এই জিনিসগুলো আগে ছিল, এই উচ্চতর কোর্সগুলো করতে হয়। তারা এখানে সাইকিয়াট্রিক মেডিসিনের পাশাপাশি তাকে কিন্তু সাইকোলজিটাও পড়তে হয়। জি। আবার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা, তারা ইউনিভার্সিটিগুলো থেকে আসলো, তারা সাইকোলজিতে অনার্স মাস্টার্স করলো, ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স, MPhil করলো, PhD করলো, পাশাপাশি তারা কিন্তু সাইকোলজির পাশাপাশি তাকে সাইকিয়াট্রিটাও পড়তে হবে। ডিজিজ, ডিসঅর্ডার, সাইন্স, সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স, এপিডেমিওলজি, ইটোলজি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে মেডিকেল সায়েন্সের, সাইকিয়াট্রিক ডিজিজের অল কাইন্ড অফ ডাইমেনশন তাকে কিন্তু শিখতে হচ্ছে। সবগুলো শাখাই তাকে জ্ঞান অর্জন করতে হচ্ছে। ফার্মাকোলজিরও প্রাইমারি ধারণা তাকে নিতে হচ্ছে। পাশাপাশি শুধু সে ঔষধ লেখার জন্য অ্যাসাইন না। তবে বাইরের দেশগুলোতে এরকম আছে, তারা পরবর্তীতে যদি 2 বছরের উচ্চতর কোর্স করে ফার্মাকোলজির উপরে, মেডিসিনের উপরে, তখন তারা পার্টিকুলার কিছু ঔষধ লেখার সুযোগ পায়। এটা বাইরের দেশে আছে, আমাদের দেশে এটা এখন পর্যন্ত নাই। কিন্তু তারা মোটামুটি কাছাকাছি প্যারালালি চলে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন পর্যায়ে রোগী কেমন বা কি কি সমস্যা আছে? বাংলাদেশে মানসিক রোগের সব ব্যাপারগুলোই আছে, রোগগুলো সবগুলোই আছে, কিন্তু আমরা তো এখনো আমাদের যে ফিজিক্যাল হেলথ, এই ব্যাপারগুলোতে ফুলফিল হয় না। ফলে মানসিক রোগগুলো নিয়ে আমাদের ওইভাবে সচেতনতা আমাদের দেশের মানুষের ওভাবে নেই। এটা তো শুধু আমরা মানুষের কথা বললাম, নাগরিকের কথা বললাম, প্রফেশনালসদেরও অনেকই নেই। অনেক ডাক্তাররাও কেন যেন এই ব্যাপারটাকে অবহেলা করে যান। হয়তো এটা মেডিকেল কারিকুলামে ওইভাবে এমফাসাইজ করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না। তবে এখন ব্যাপারটা অনেক বাড়ছে।
প্রচার মিডিয়া ইত্যাদি, যে আপনাদের মতো ইনিশিয়েটিভ, এগুলোর কারণে ছাত্রছাত্রীদের বিশেষ করে এমবিবিএস স্টুডেন্টদের মেন্টাল হেলথের ব্যাপারে আগ্রহ বাড়ছে। ফলে তারা কিন্তু আগে যেমন পোস্ট গ্রাজুয়েশনে আসতে চাইতো না, এখন পোস্ট গ্রাজুয়েশনে তারা আসতে চায়। এটা একটা ভালো দিক। ফলে আমরা বলতে পারি যে ডিজিজটা শুরু থেকেই ছিল, যেহেতু মানুষের মধ্যে দুটো দিকই আছে, ফিজিক্যাল হেলথ এবং সাইকোলজিক্যাল হেলথ, দুটো তো প্যারালাল, আনপ্যারালাল তো না, দুটোরই ডিজিজ আছে। তো সাইকোলজিক্যাল যে বিষয়গুলোকে, এগুলোকে ওইভাবে গুরুত্বের সাথে বিবেচনা করা হতো না, এই সেক্টরটা ফ্লারিশ ছিল না। এখন পোস্ট ক্রিয়েশন হচ্ছে, যার ফলে মেডিকেল স্টুডেন্টরা এগিয়ে আসতেছেন, সেক্টরটাও আস্তে 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 বাড়ছে। জি, আপনি যেমনটা বলছিলেন, তাহলে অন্যান্য দেশ অর্থাৎ উন্নত বিশ্ব যাকে আমরা বলছি, সেখানেও আমরা শুনি যে বিভিন্ন ধরনের কারণ আছে। তাহলে সেসব দেশের রোগীর সংখ্যা কেমন, বা বাংলাদেশের সঙ্গে তার মৌলিক পার্থক্যটা কি আসলে? উন্নত বিশ্বের দেশগুলোতে তারা তো সবগুলো ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয়। তারা কিন্তু এটা বলবে না, মেন্টাল হেলথটাকে এভাবে বলবে না যে তার জিনে ধরেছে, ভূতে ধরেছে। একবারে বলে না তাও না, সেখানেও বলে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো এরকম না, তারা এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেয় এবং তাদের রেফারেল সিস্টেমটা অনেক উন্নত। এবং তাদের যে ডাক্তাররা আছেন, তারা এটা তার কেস কি কেস না, এই জিনিসটা কিন্তু অ্যাসেসমেন্ট করে সংশ্লিষ্ট জায়গায় তারা হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছে। আমাদের দেশের রোগীর সংখ্যা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটার তো এপিডেমিওলজি কোনো 16%, 4%, 0.2%, বিভিন্ন রোগ ভেদে এপিডেমিওলজিটা আপনি জানেন যে আলাদা আলাদা আছে। সেই হিসেবে যদি আমরা দেখি, আমাদের দেশে 18 কোটির মানুষের দেশে অ্যাটলিস্ট যদি আমরা 16% ধরি, সেই অনুপাতেই মানসিক রোগীর সংখ্যাটা আছে। ক্লিনিক্যালি অথবা সাবক্লিনিক্যালি, হয় ক্লিনিক্যাল অ্যাটেনশন প্রয়োজন অথবা ক্লিনিক্যাল অ্যাটেনশন প্রয়োজন না, এই সংখ্যাটা কিন্তু অনেক। তবে আমাদের যে জীবন জীবিকার অবস্থা যত স্ট্রেসফুল, এই পরিস্থিতিতে যতগুলো ডিজিজ আমরা আউটডোরে প্র্যাকটিস করে আমাদের মেডিকেল প্র্যাকটিশনাররা, তোর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আছে কিন্তু স্ট্রেস, উল্লেখযোগ্য একটা কারণ আছে ডিপ্রেশন, উল্লেখযোগ্য একটা কারণ আছে হলো ওভার এক্সপেকটেশন। এই ব্যাপারগুলো তো solely সাইকোলজিক্যাল, এগুলো সাইকিয়াট্রিক অ্যাটেনশন প্রয়োজন, সাইকোলজিক্যাল অ্যাটেনশন প্রয়োজন। ফলে দেখা যায় যে আমাদের যারা মেডিকেল প্র্যাকটিশনার্স আছে, তারাও অনেক সময় একটা অ্যান্টি অ্যাংজাইটিক দিয়ে দিল, একটা অ্যান্টি ডিপ্রেশন দিয়ে দিল, অথচ উচিত ছিল এটা কোলাবোরেটিভ ওয়ার্ক করা, তাহলে বেটার সার্ভিসটা পেত। হ্যাঁ, এই জিনিসগুলো এখনো ওইভাবে আমাদের উন্নতি হয় নাই। আবার যে ডিজিজ রিকগনিশন, এই ব্যাপারটাও কম, যে ডিজিজটাকে আমি চিনলাম, চিহ্নিত হওয়ার ফলে কোন জায়গায় পাঠাবো, অথবা চিনলামই না, আমি একদম কথা বলে উড়াই দিলাম, না এটা কেমন না, আল্লাহর উপর ভরসা করেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা না। এই ব্যাপারে কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে আমরা কিন্তু ডাউনগ্রেডেড করতেছি, একটা নিচের দিকে নিয়ে যাচ্ছি, গুরুত্বের সাথে দেখছি না। ফলে তার দুর্ভোগটা বেড়ে যাচ্ছে, রোগীর দুর্ভোগটা বেড়ে যাচ্ছে, ট্রিটমেন্ট এফিকেসিগুলো কমে যাচ্ছে, ট্রিটমেন্টের সফলতাগুলো কমে যাচ্ছে। ফলে দিনের পর দিন ধরে একজন রোগী ডাক্তারের কাছে যাচ্ছে, ফাইল মোটা করে ফেলছে। এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু দেখা যায়। আর আপনি একজন কার্ডিয়াক বিশেষজ্ঞ হিসেবে এটা তো ভালো করেই জানেন যে পালপিটেশন আর হলো হৃদরোগ দুটো তো এক জিনিস না। নর্মাল পালপিটেশন নিয়ে কার্ডিয়াক স্পেশালিস্টের কাছে দৌড়াদৌড়ি করতেছে, এটা তো আপনারা আরো ভালো দেখতেছেন। তাহলে সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে মানসিক যে রোগগুলো রয়েছে, এগুলো আসলে কেন হচ্ছে, কারণ কি কি? মানসিক রোগের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে লাইফ স্ট্রেস উল্লেখযোগ্য, হরমোনাল ব্যাপারগুলো উল্লেখযোগ্য, তারপরে আপনার জেনেটিক ব্যাপারগুলো উল্লেখযোগ্য, ডে টু ডে লাইফের যে চেঞ্জ, এই জিনিসগুলো উল্লেখযোগ্য কারণ। তারপর আপনার ধরেন যে স্যাক্রিফাইসের মানসিকতা বা এক্সপেকটেশন নিয়ে ডিল করতে না পারা, হ্যাঁ, পূর্ব নলেজ না থাকা, এই ব্যাপারে প্রস্তুতি না থাকা, যে ব্যাপারটা যেমন একটা উদাহরণ যদি আমি দিই, একটা মেয়ের বিয়ে হচ্ছে, তার লাইফটা কিন্তু চেঞ্জ হচ্ছে, নতুন একটা লাইফ এসে ঢুকতেছে, সে এই লাইফটা কিভাবে রান করে এ ব্যাপারে পর্যাপ্ত নলেজ কিন্তু তার নাই। কোনোভাবে এটা প্রি ম্যারিটাল যে কাউন্সিলিং, প্রি ম্যারিটাল যে সার্ভিসগুলো, এটা তার মধ্যে নাই। আবার যখন একজন মানুষ মাদার হচ্ছে, মাদার হওয়ার ফলে কিন্তু তাই লাইফ চেঞ্জ হচ্ছে, সেখানে যে এক্সপেক্টেড মাদার হিসেবে তার যে কাউন্সিলিং করা, বুঝে নেওয়া, তার ওখানে কি কি পরিবর্তনগুলো আসবে, কি কি লাইফ ইভেন্টের সঙ্গে তাকে খাপ খাওয়াইতে হবে, এই ব্যাপারগুলোর সঙ্গে এওয়ার থাকে না। ফলে সে একটা লাইফের সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হয়, এই যুদ্ধটা তাকে তো একদম পুরা মানে বেসামাল করে দেয়। যেটা আবার ধরুন যে একাডেমিক্যালি যদি আপনি ধরেন উদাহরণ হিসেবে, একটা ছেলে স্কুলে ছিল বা মেয়ে স্কুলে ছিল, সে একটা প্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছে,
সেখানে পরীক্ষা দিয়ে, এই পরীক্ষাটা তার কাছে একটা নতুন একটা পরিস্থিতি। এটা নিয়ে নানা ধরনের আশা আকাঙ্ক্ষা, নানা ধরনের কেরিয়ার ফ্যান্টাসি ইত্যাদি ইত্যাদি থাকে। ফলে দেখা যায় যে রেজাল্ট, পরীক্ষার প্রস্তুতি, প্রেশার, পরিবারের এক্সপেকটেশন, তার নিজের এক্সপেকটেশন, আশা আকাঙ্ক্ষা সবগুলো নিয়ে যখন ম্যাচ না করে, তখন কিন্তু সে ধাম করে বসে পড়ে, হয় ডিপ্রেশনে চলে যায়, এবং কি মানে জীবন নাশের ঘটনাগুলোও ঘটে যায়। এই যে পরিস্থিতিগুলো, লাইফ সার্কামস্টেন্সেস, এগুলো কিন্তু মানসিক রোগ তৈরি হওয়া, অথবা তার মধ্যে যে আগে থেকেই মানসিক রোগ তৈরি হওয়ার মতো ভালনারেবিলিটি ছিল, উর্বরতা ছিল, এটি কিন্তু তখন প্রকাশ পায়, আলোতে আসে। এই ব্যাপারগুলো নিয়ে যদি আগেই প্রিভেন্টিভ ওয়ার্ক করা যায়, তাহলে আমাদের ডে টু ডে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথটা সাউন্ড হবে, সুন্দর হবে। আমরা চিকিৎসকগণ বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য ধরনের ইনভেস্টিগেশন করে থাকি। আপনারা যারা মানসিক রোগী, তাদেরকে রোগগুলো কিভাবে নির্ণয় করেন? কিভাবে একজন সুস্থ মানুষের সঙ্গে একজন মানসিক রোগীকে পার্থক্য করেন আপনারা? আমরা মানসিক রোগ এবং সাইকোলজিক্যাল রোগগুলো এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব, পার্থক্যটা করব কিভাবে? রোগ যদি হয়, তার চিকিৎসা আছে, তাকে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিক্যাল টেস্ট করে আমরা রোগটা কিন্তু চিহ্নিত করতে পারছি। যখন প্যাথোলজিক্যাল টেস্ট করে কোনো কিছু ধরা পড়ছে না, তখন আমাদেরকে প্রথম মাথায় নিতে হবে যে এটা সাইকোলজিক্যাল কারণ হতে পারে। অ্যাবনর্মাল প্যাথোলজি ইজ সাইকোপ্যাথোলজি, অ্যাবনর্মাল আননোন প্যাথোলজি মে বি সাইকোপ্যাথোলজি। তখন এটাকে আমাদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে নিতে হবে। তখন কিন্তু প্যাথোলজিটা হবে না, তখন বিভিন্ন সাইকিয়াট্রিক টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, এই জিনিসগুলোর ভিতর দিয়ে তাকে যেতে হবে। একটু আমাদেরকে এই টেস্টগুলো সম্পর্কে বলবেন? ফর এক্সাম্পল, আপনি ধরুন যে দেখলেন একটা 45 বছরের মেয়ে, সে বিবাহিত, এখন সে খামাখা মাথা ঝিমঝিম করতেছে, ঝুমাচ্ছে, করতেছে, এই ধরনের একটা পরিস্থিতি থাকলো। আমরা তো জানি যে রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে। ঝুম যেহেতু পারছে, একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে গেল। মেডিসিন স্পেশালিস্ট তাকে রুটিন টেস্টগুলো দিল। রুটিন টেস্ট সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু সে পেরে উঠতেছে না, তার লাইফ ইভেন্টে সে পেরে উঠতেছে না, এই ধরনের পরিস্থিতি দেখা গেল। তখন আমাদের কিন্তু নোটিসে নিতে হবে, এটা গো টু সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্টের কাছে গেলে উনি প্রথমে দেখলেন যে ও এরকম হচ্ছে না, ঠিক আছে, আমি তাকে আইকিউটা টেস্ট করে দেখি কেমন আছে। সে হয়তো তার লাইফ চালায় নিতে পারছে, এখন খাপ খাওয়াইতে পারতেছে না। আইকিউ টেস্ট করে দেখা গেল যে তার আইকিউ লেভেল 65 বা 70 বা 76 ইত্যাদি, কিন্তু ভার্বাল আইকিউ এবং পারফরমেন্স আইকিউ ব্যালেন্স, যার জন্য সে সংসারটা শুরু করতে পেরেছে। তো যতই দিন যাচ্ছে এটার লোডটা তো বাড়তেছে, ফলে এখন সে দুমড়ে মুচড়ে যাচ্ছে, পেরে উঠতেছে না। এটা নিয়ে আমি ওই আইকিউ দিয়ে একটা টেস্ট করে ধরে ফেললাম। আবার ধরুন আমাদের পার্সোনালিটি টেস্ট আছে, তার পার্সোনালিটিটা কিভাবে ডেভেলপ হচ্ছে বা হয় নাই, সেটা আমরা পার্সোনালিটি টেস্ট করে আমরা ধরে ফেলতে পারি। অথবা ডিপ্রেশন টেস্ট আছে, অ্যাংজাইটি টেস্ট আছে, আরো অনেক টেস্ট, সাইকোলজিক্যাল টেস্টগুলো আছে। এগুলো করার মধ্য দিয়ে আমরা তার রোগটা সাইকোলজিক্যালি সে কোন কন্ডিশনে আছে এটা আমরা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি। তখন সাইকিয়াট্রিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিদ্ধান্ত নিতে পারে যে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যানিংটা কিভাবে হবে, তাকে আমরা মেডিকেশন দিলে কি মাত্রায় দিব। সাইকিয়াট্রিস্টরা তো মেডিসিন দিচ্ছেন, আপনারা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, আপনারা মানসিক রোগীদেরকে কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন? আমি আগে শুরুতে যেমনটা বলছিলাম যে এটা একটা কোলাবোরেটিভ ওয়ার্ক, মেন্টাল হেলথ সার্ভিসটা একটা কোলাবোরেটিভ, যেখানে এই সার্ভিসটা কোলাবোরেটিভ ওয়ার্ক হিসেবে কাজ করবে, তাদের সুস্থতার হারটা বাড়বে। এটা আগে ওইভাবে আমাদের প্রফেশনালগুলো ছিল না, এখনো নাই, এখনো এটার কমতি আছে। আমরা যখন দেখি যে তার সিভিয়ারিটি লেভেলটা অনেক বেশি, তখন কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা খুব বেশি কাজ করে না, কারণ তার চিন্তার জগৎটা এত বেশি এলোমেলো হয়ে গেছে, তার ইমোশনাল জগৎটা এত বেশি এলোমেলো হয়ে গেছে, এখানে নর্মাল কাউন্সেলিং বা নর্মাল সাইকোথেরাপি এটা খুব বেশি ফাংশন করবে না, যে মাত্রায় তার সফলতা আশা করা যেটা হবে না। তখন আমাকে এটা কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে হবে। কিছুদিন সে মেডিসিন নেবে, তখন তার যে অ্যাকিউট সিচুয়েশনটা, তীব্র মাত্রার যে সিচুয়েশনটা, সাইকোলজিক্যাল অসুবিধাগুলো, এগুলো কিছুটা রিডিউস হয়ে আসবে। ফলে সে চিন্তা করার সুযোগ পাবে, ফাংশনাল জায়গায় আসার সুযোগ পাবে। তখন সাইকোথেরাপি এবং কাউন্সিলিংগুলো শুরু করলে পরে খুব ভালো ওয়ার্ক করে। একাধারে আবার কিন্তু ফ্যামিলি নিয়েও প্রচুর ওয়ার্ক আছে সাইকোলজিস্টদের, সাইকিয়াট্রিস্টদেরও। ফ্যামিলি নিয়েও, ফ্যামিলির জন্য যেমন ফ্যামিলি কাউন্সিলিং, ফ্যামিলি সাইকোথেরাপি ইত্যাদি, এই জিনিসগুলো তার ফাংশনাল লেভেলটাকে বাড়ায়। আমরা অনেকেই চিকিৎসার অংশ হিসেবে কাউন্সিলিং এর কথা শুনেছি, এটি আসলে কেমন কাজ করে বা এটি আসলে কি? কাউন্সিলিং শব্দটা দেশে এবং দেশের বাইরে প্রচুর পপুলার, আম জনতার কাছে এটা অনেক বেশি পরিচিত,
এই জন্য আমজনতা এবং মেডিকেল প্রফেশনাল সবাই ওই কাউন্সিলিং এর কথাটা বলে, অ্যাকচুয়ালি ওটা সাইকোথেরাপি। জি, সাইকোথেরাপি তাহলে কেমন কাজ করে? সাইকোথেরাপি এটা খুব অ্যাডভান্স, হাইলি প্রফেশনাল এবং ট্রেন যারা সাইকোলজিস্ট তারা এই জিনিসটা প্রয়োগ করে থাকেন। এটা একটা চিকিৎসা, এই চিকিৎসার মাধ্যমে বিশেষ করে সাইকোলজিক্যাল নলেজ, লার্নিং মেথড ইত্যাদির মাধ্যমে একজন রোগীর স্বাভাবিক পরিস্থিতিতে অল্টারনেটিভ চিন্তা, অল্টারনেটিভ ইমোশন, অ্যাডাপটিভ চিন্তা, এই জায়গাগুলোকে সে পরিবর্তন নিয়ে আসে একজন দক্ষ সাইকোলজিস্ট। এভাবে ব্যক্তি উন্নতি লাভ করে। আমাদের দেশে অনেকেই আছেন মাদকাসক্ত। মানসিক রোগ থেকে কি মানুষ মাদকাসক্ত হয়, নাকি মাদকাসক্ত হওয়ার পরেই আসলে মানসিক রোগ ডেভেলপ করে? দুটোই হতে পারে, আবার সিঙ্গেল এপিসোডও হতে পারে। ধরুন একজন ব্যক্তি মাদকাসক্ত হলো, সে নানা কারণেই তো মাদকাসক্ত হয় আপনি জানেন, তার ভিতরে সাইকিয়াট্রিক ডিজিজ বা সাইকোলজিক্যাল ডিজিজ তৈরি হতে পারে, নাও হতে পারে। আবার একজন ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত, তার মধ্যে মানসিক রোগ আছে, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি এটসেট্রা, সে এই রোগের কারণে মাদকাসক্ত হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ কো অকারিং ডিজিজ, দুটো ডিজিজ একসাথে থাকতে পারে, সিঙ্গেল ডিজিজ থাকতে পারে, আবার কোনোটাই না থেকে শুধু এডিকশন, জি সিঙ্গেল এপিসোড, এটাও থাকতে পারে। জি, অনেকে ধূমপান করেন, অনেকে অ্যালকোহল সেবন করেন, তো এগুলো এক ধরনের নেশা বলে অনেকে বলা হয়। তাহলে এগুলোর সঙ্গে কি মানসিক স্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে কিনা, বা মানসিক রোগের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। ধূমপান, তামাক বা অন্য কোনো সাবস্টেন্স, যেমন জানেন কেরোসিন, গ্লু, আপনি দেখবেন যে পথ শিশুদেরকে গ্লু নিতে দেখবেন, প্রচুর গ্লু শুকতেছে। আজকে কাগজে দেখলাম সিলেটের একটা ভদ্রলোকের কথা কাগজে আসছে, দীর্ঘদিন থেকে কেরোসিন সে শুকে আসতেছে। এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তো তামাক, অন্য কোনো সাবস্টেন্স এবং মাদক বা অ্যালকোহল, যেটাকে তারা বেভারেজ হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে, বিয়ার ইত্যাদি, এই সবগুলো জিনিসের মধ্যেই অ্যাডিকশন আছে। ইভেন নন প্রেসক্রাইব মেডিসিন, পেইন কিলার বা আদার্স মেডিসিন উইদাউট প্রেসক্রিপশন, কোনো এক্সপার্ট প্রেসক্রিপশন দেয়নি, সে সেলফ মেডিকেশন করতেছে, এটাও একটা এডিকটিভ পর্যায়ে যেতে পারে। সবগুলো জিনিসের মধ্যেই অ্যাডিকটিভ কম্পোনেন্ট বা অ্যাডিকটিভ ফিচার আসতে পারে যদি সে এটা এক্সপার্টের পরামর্শ ছাড়া যদি ব্যবহার করে। আর তামাক যে জিনিসটা আপনি বললেন, এটার হেলথ হ্যাজার্ড অনেক বেশি, সাইকোলজিক্যাল হ্যাজার্ডও অনেক বেশি। আমরা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই যে কিরকম, জিজ্ঞেস করি যে আপনি ধূমপান করেন, ধূমপান আপনাকে কিভাবে উপকৃত করে? বলে যে এটা আমি যখন বাথরুমে বসে বসে টানি তখন আমার পায়খানা খুব স্মুথ হয়। দেখেন, সে কিন্তু পায়খানা করার সাথে ধূমপানটাকে মিলিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। এখন মেডিকেল সায়েন্সে এটাকে কোনো রিলেশনশিপ আছে যে হ্যাঁ মানে সিগারেট টানলে পরে পায়খানা ভালো হবে? আমাদের কোনো কি এক্সপার্টরা এই ব্যাপারে পরামর্শ দিবে যে আপনার পায়খানা কনস্টিপেশন হচ্ছে, আপনি সিগারেট টান, পায়খানা ঠিক হয়ে যাবে? ও কিন্তু ধূমপানটাকে ওইভাবে সাইকোলজিক্যালি মার্জ করে দিয়েছে। হ্যাঁ, এখন সে ধূমপান করলে তার পায়খানা ভালো হয়, ধূমপান না করলে পায়খানা ভালো হয় না। এটা কিন্তু আসে আমাদের কাছে, আমরা এরকম উত্তর পাই। হ্যাঁ, তা টিনেজ বালকরা বা বালিকারা যে ধূমপান করতেছে, তাদের এই ধূমপানের উদ্দেশ্য কি? এটাতে সে বড় মানুষের মতো হলো। বড়রা এটা করছে কারণ সে এটা করার মাধ্যমে সে স্মার্ট হয়ে গেল এবং বড় হয়ে গেল, এরকম তার মধ্যে একটা সাইকোলজি ডেভেলপ করে, এক ধরনের চিন্তা ডেভেলপ করে। তো এই ব্যাপারগুলো তো মেন্টাল হেলথের সঙ্গে এবং মেডিকেল সায়েন্সের সঙ্গে একেবারে খুব অ্যালাইড। তো ধূমপানটাকে তো এত ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটার মরবিডিটি অনেক বেশি, এটার আপনার লাইফ থ্রেট অনেক বেশি। ধূমপান আমরা জানি যে আসলে অনেক ক্ষতিকর, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো অনেক বেশি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্যের উপরও তার আসলে বিরূপ প্রভাব রয়েছে। নিঃসন্দেহে। আরেকটি বিষয় জানতে চাই, অনেক রোগী আছেন যারা আসলে মানসিক চিকিৎসকদের কাছে যেতে চান না, ভয় পান বা লজ্জা পান। কখন আসলে একজন মানসিক রোগীকে ডাক্তারের কাছে বা একজন সাইকোথেরাপিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন? যখন একজন মানুষের মধ্যে সাইকোলজিক্যাল অসুবিধাটা তৈরি হয়, তখন তার চিন্তার জগৎটা পরিবর্তন হয়ে যায়, অথবা চিন্তার জগৎটা একটা মানে অদৃশ্য আবরণে ঢাকা পড়ে যায়। ফলে সে মনে করে যে সে সুস্থ, সবাই তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, সে সম্পূর্ণ ঠিক আছে, বাকি যারা কেয়ার গিভাররা আছে, পরিবারের সদস্যরা আছে, তারাই বরং ঠিক নেই। ফলে সে নিজে থেকে এই ব্যাপারটাকে একটা কি করে প্রতিরোধ গড়ে তোলে যে আমার যাওয়া প্রয়োজন নাই। এইটা একটা দিক। আরেকটা দিক হলো যে
একটা কাপড় যদি ছিঁড়ে যায়, পুরা কাপড়টা তো ছিঁড়ে যায় না, বাকি পুরা অংশটা তো ঠিক থাকে। তো যখন সাইকোলজিক্যাল অসুবিধা তৈরি হয় তখন একাধারে তার ভিতরে অ্যাবনর্মাল সাইকিটাও ফাংশন করে, নর্মাল সাইকিটাও ফাংশন করে। ফলে আমরাও যারা কেয়ার গিভাররা আছি তারাও দুশ্চিন্তা করে যে এই তো, ও তো সব দিকই ভালো, একটু এরকম হচ্ছে। ফলে আমরা প্রাথমিক অবস্থায় ওভারলুক করে যাই। যখন এটা খুব তীব্র আকার ধারণ করে তখন আমরা মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন অনুভব করি। তার আগ পর্যন্ত কিন্তু আমরা মেডিকেল অ্যাটেনশন দেই না। এটা আস্তে 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 সিভিয়ারিটির দিকে যায়। তখন প্রাথমিক অবস্থায় আমরা কি করি, ঝাড়ফুঁকের কাছে নিয়ে যাই। রুগীরা মনে করে ও এটা তো আমাকে ইনজেকশন দিবে না বা এটা আমাকে ওষুধ দিবে না, তারপরে এটা তো আমি যদি এর কাছে যাই তা আমাকে তো পাগল বলা হবে না, কিন্তু আমি সাইকিয়াট্রিস্টের কাছে যদি যাই, সাইকোলজিস্টের কাছে যাই, তাহলে তো আমাকে পাগল বলা হবে। সো ওটা রিজিট করে না ওইভাবে। ফলে ওই ট্রেডিশনাল হিলালের কাছে সে যায়, কবিরাজের কাছে সে যায়, ঝাড়ফুঁকালার কাছে সে যায়, কিন্তু খুবই সুন্দর হইতো, খুবই ভালো হইতো এবং খুব দ্রুত সে রিকভারিটা লাভ করতো। প্রথমে যদি সে সাইকিয়াট্রিস্টের কাছে যাইতো বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেত, তার হেল্পটা বেশি হতো। তো যাচ্ছে না অনেকগুলো কারণে। একটা হলো তার ভিতর থেকে একটা প্রতিরোধ আসে, অভিভাবকরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে না। আর একটা হলো সোশ্যালি এটা অ্যাকসেপ্টেন্স হয়তো ওইভাবে থাকবে না। মনে করুন 17 বছরের মেয়ে বা 18 বছরের মেয়ে, তার মধ্যে একটা সাইকোলজিক্যাল অসুবিধা এসেছে, সেটা ফোটা দেখা যাচ্ছে। এখন পরিবারের লোকেরা মনে করে যে আমি তো মেয়েটাকে বিয়ে দিব, লোকেরা কি মনে করবে? ঘটক যদি আসে বা পাত্রপক্ষ যদি আসে তাহলে তো গায়ের লোকেরা বলবে বা প্রতিবেশীরা বলবে এটা তো মাথা নষ্ট। এই যে নানা ধরনের সোশ্যাল স্টিগমা, এটা ইনবিল্ট আমাদের মধ্যে রয়ে গেছে। ইভেন অনেক সচেতন শিক্ষিত মহলেও রয়ে গেছে, অনেক পেশাদার মানুষের মধ্যেও এটা রয়ে গেছে, আন্ডারলাইং রয়ে গেছে। এটা অন্যতম একটা বাধা, মানে সাইকিয়াট্রিক অ্যাটেনশনগুলো না নেওয়া, ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল অ্যাটেনশনগুলো না নেওয়া, এটা অন্যতম একটা বাধা হিসেবে কাজ করে। একটা হলো ব্যক্তি নিজে ডিজিজের কারণে, আরেকটা হলো মানে ইজিআর, অন্যদিকে যাওয়াটা ইজিআর, আরেকটা হলো স্টিগমা, আরেকটা হলো যে আপনার যখন যেমন অ্যাজ এ কার্ডিয়াক স্পেশালিস্ট আপনার কার্ডিয়াক ব্যাপারগুলোকে তো টাইম দেওয়ার কোনো টাইম নাই, নাও অ্যান্ড অ্যাট ওয়ান্স আপনার কাছে আসতেই হচ্ছে তাকে, মানে তীব্রতাটা এত বেশি। তো সাইকোলজিক্যাল তীব্রতাটা তো আলুতে আসে অনেক দেরিতে, অনেক লম্বা সময় লাগে। ফলে এই যে ব্যাপারটাকে রিকগনাইজ করতে না পারা, ইম্পর্টেন্স দেওয়া না পারা, এটাও একটা কারণ। সাধারণভাবে বলা হয় যে আমাদের বর্তমান জীবনে স্ট্রেস অত্যন্ত বেশি, এর কারণ কি বা এখান থেকে উত্তরণের জন্য আমরা আসলে কি করতে পারি? পৃথিবীটা আপনার হাতের মুঠোর ভিতরে। আইটি আপনার কাছে থাকার কারণে আপনি এখন গোটা পৃথিবীর সকল ওয়ার্ক আপনার টেবিল থেকে আপনি করতে পারছেন। ফলে আপনার টাইমের সাথে আপনার একটা লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, টাইমের সাথে লড়াই চলতেছে। কত দ্রুত কাজটা করা যায়, কত দ্রুত রেসপন্স করা যায়, এটা কিন্তু এসে গেছে আমাদের হাতের মুঠোর ভিতরে, এখন এসে গেছে। ফলে আমাদের স্ট্রেসটাও একাধারে বাড়তেছে। এটা সুযোগের স্ট্রেসও হতে পারে, হেলদি স্ট্রেসও হতে পারে। হেলদি স্ট্রেসের কারণেও আমরা আনহেলদি হয়ে যাই অনেক সময়। তো এই আইটি, এটার বিজ্ঞানসম্মত ব্যবহার, নিজের টাইম ফ্রেমের সাথে মানানসই করে ব্যবহার, এই কাঠামোতে যদি আসা না যায়, ডেইলি রুটিনের মধ্যে যদি নিয়ে আসা না যায়, আমাদের স্ট্রেস কিন্তু বাড়বে। দ্বিতীয় যে জিনিসটা, এখন মানুষের কর্মক্ষেত্র বাড়ছে, সুযোগ তৈরি হয়েছে। ফর এক্সাম্পল আপনি দেখেন যে এখন কন্টেন্ট ক্রিয়েশন একটা কাজ তৈরি হয়েছে, এখন ফ্যাশন একটা কাজ তৈরি হয়েছে, এখন আপনার সাজুগুজু করা একটা পেশায় তৈরি হয়েছে। এই পেশাগুলো তো একসময় ছিল না, এখন নতুনভাবে নতুন নতুন পেশা তৈরি হচ্ছে, মানুষের সুযোগ তৈরি হচ্ছে, মানুষ এখন তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, একইভাবে যানবাহনেরও পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, খুব দ্রুত আপনি এক জেলা থেকে এখন আরেক জেলায় চলে যেতে পারেন। এই সুযোগ বেশি তৈরি হওয়ার ফলে মানুষের পেরেশানিও বাড়ছে, তারা ধৈর্যশীল থাকতে পারছে না, একটা অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই অসম প্রতিযোগিতায় লিপ্ত হওয়াটা মানে তাদের মধ্যে স্ট্রেসগুলো বাড়ায়, ক্যাপাসিটির বাইরে সে লোড নিয়ে নিচ্ছে। ক্যাপাসিটির বাইরে লোড নেওয়ার কারণে সে কিন্তু মানে তার ওয়ার্ক করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো, আমরা যেটা মনে করি যে একটা নির্ধারিত গোল তৈরি করা। আমি
একাধারে আপনি যেমন একজন কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক স্পেশালিস্ট, আপনি যদি এখন আবার সাইকোলজিস্ট হইতে চান, এটা আপনার জন্য হইতে পারবেন বটে, কিন্তু এটা আপনার ফিল্ড অফ এরিয়া না। আপনি একাধারে কার্ডিওলজিস্ট, আপনি যদি এইভাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং শিখতে চান, এটা যদিও আপনার ফিল্ডের সঙ্গে এলাই, কিন্তু এটা আপনার টার্গেট কিনা হবি যখন আপনি বুঝতে যাবেন, তখন আপনি কিন্তু আপনার নিজের মধ্যেই একটা অক্ষমতা ডেকে নিয়ে আসবেন, ফোকাস ঠিক করা। রাইট। আমরা বলতেছি যে এভাবে যে আপনি কোথায় যেতে চান, টার্গেটটা ঠিক করে নেন, সংশ্লিষ্ট জায়গায় আপনি সীমাবদ্ধ থাকুন। যদিও আপনার অপার ক্যাপাসিটি আছে, অপার সম্ভাবনাও আছে, কিন্তু আপনি যে কোনো একটা বিষয় ধরে এগিয়ে যান, তাহলে আপনার জন্য লাইফ স্টেজগুলো কমানো সহজ হয়ে যাবে। এক। দ্বিতীয়ত যে জিনিসটা হলো যে পরিবারের সাথে ট্রান্সপারেন্ট থাকা, পরিবারের সাথে অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকা। এখন সুযোগ বেশি তৈরি হওয়ার কারণে ডেঞ্জারাসটাও বেশি হয়েছে। রাস্তাও অনেক ভালো, এই জন্য অ্যাক্সিডেন্টও বাড়তেছে। গাড়ি অনেক ভালো, এই জন্য মানে গাড়ির গতিও অনেক বেড়ে যাচ্ছে, ফলে সমস্যাও হয়ে যাচ্ছে বেশি। এই জন্য পরিবারের আমাদের সদস্যরা আমাদের কনভেনশনাল ফ্যামিলি স্ট্রাকচার, যেটা খুবই অসাধারণ, এই ফ্যামিলি স্ট্রাকচার আমাকে নিয়ে অস্থির থাকে, চিন্তিত থাকে। ফলে আমার অবস্থা যদি আমি টাইম টু টাইম তাদেরকে জানিয়ে রাখতে পারি, ট্রান্সপারেন্ট থাকতে পারি, তাহলে তারা শান্তিতে থাকে, আমিও শান্তিতে থাকতে পারি। এই জিনিসগুলো আস্তে 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 যে ফ্যামিলির নটগুলো আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, যেটা আমাদের এই অস্বস্তি তৈরির অন্যতম একটা কারণ। আরেকটা হলো ওভার এক্সপেকটেশন, ওভার স্মার্ট। সবাই ওভার স্মার্ট হওয়ার একটা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে, এটা দেখা যায় না, কিন্তু পরবর্তীতে প্রকাশ পায়। হ্যাঁ, তো এটাকে আমাদের ঠিকঠাক রাখা দরকার। এই জিনিসগুলো আমরা যদি আন্তরিকতার সাথে বিবেচনায় রাখতে পারি, তাহলে কমানো যাবে। বর্তমান সময়ে আরেকটি অন্যতম চ্যালেঞ্জ ডিপ্রেশন বা বিষণ্ণতা। আমরা সবাই কম বেশি বিষণ্ণতার স্বাদ পেয়েছি। ডিপ্রেশনের কোন পর্যায়ে একজন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? ডিপ্রেশনের প্রাথমিক অবস্থায় একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। ডিপ্রেশন ডিজিজটার কিন্তু আপনার লাইফ কস্ট বেশি। একটা ডিপ্রেশন যত পেশাদার মানুষের মধ্যে হয় বা সক্ষম মানুষের মধ্যে হয়, ক্ষতির পরিমাণটা ঠিক একইভাবে বাড়ে। একজন দিনমজুরের ডিপ্রেশন তাকে যত না ক্ষতি করবে, একজন জিয়াউল হকের ডিপ্রেশন তাকে সমাজের জন্য আরো বেশি ক্ষতি করবে। ডিপ্রেশন যদি দেখা যায়, পরিবারের লোকজন কিন্তু বুঝতে পারে যে সে আগের মতো উৎফুল্ল আর নাই, সে তার কর্মের মধ্যে কর্মটা তার জমা করে ফেলতেছে, সে তার যে প্রাণচঞ্চলতা, এই প্রাণচঞ্চলতাগুলো তার ভিতরে কমে আসতেছে, সে হাসির কথায় আর হাসতেছে না, সে তার আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলতেছে, তার ঘুম কমে যাচ্ছে অথবা ঘুম বেড়ে যাচ্ছে, লাইফটাকে তার যে সেলফ হাইজিনগুলো এগুলো কমে যাচ্ছে। এটা কিন্তু পরিবারের লোকজনের মধ্যে দেখা দেয়। যদি এই পরিবেশটা আসে, সাথে সাথেই তার সঙ্গে ফ্যামিলি কনসালটেশনটা শুরু করে দেওয়া যেতে পারে। এটা যদি আরেকটু বাড়ে, সাথে সাথেই তার জন্য সাইকোলজিক্যাল সার্ভিসের আওতায়টা নিয়ে আসলে এই জিনিসগুলো কমানো সম্ভব। আর ডিপ্রেশন তো একজন মানুষকে আসলে পিছনের দিকে নিয়ে যায়, ইতিহাস চর্চার মতো। সে শুধু পিছনের ভুলগুলো দেখতে থাকে, পিছনের অতৃপ্তিগুলো দেখতে থাকে, পিছনের দিকে তার চোখ পিছন দিকে ঘুরে যায় আর কি। পিছনের দিকে গেলে তো সে সামনে আগাবে কেমনি? এই জন্য আমরা বলি যে কোনো সাইকোলজিক্যাল, শুধু ডিপ্রেশন না, যে কোনো সাইকোলজিক্যাল ডিজিজ, এটা পরিবারের সদস্যরা, নিকটজনরা, বন্ধু বান্ধবরা, কলিগরা, সহকর্মীরা এটা প্রথমে দেখতে পায়। যদি দেখে, অতি দ্রুত এটা বিবেচনায় নিয়ে নিজেরা হেল্প করা দরকার, অথবা এক্সপার্টের কাছে পাঠানো দরকার। যদি পাঠানো যায়, জিনিসটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর এটার প্যাথোলজিটা যদি বেশি হয়ে যায়, তাহলে ধারাবাহিকভাবে এক্সপার্টের পরামর্শ নেওয়া, প্রয়োজন হলে তাকে ভর্তি করে দেওয়া। মুখলিস ভাই, আমরা কথা বলছিলাম মানসিক স্বাস্থ্য নিয়ে। আধ্যাত্মিকতার বিষয়টি কয়েকবারই উঠে এসেছে আমাদের আলোচনায়। একজন ধার্মিক ব্যক্তি যিনি রিলিজিয়াস প্র্যাকটিস করেন, তার জীবনে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ কিভাবে প্রভাব ফেলে? ধার্মিকতা মানসিক স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলে কিনা? ধার্মিকতা মানসিক স্বাস্থ্যে প্রভাব বিস্তার করতে বাধ্য। রিলিজিয়াস প্র্যাকটিস ইটসেলফ এ কপিং মেকানিজম মেডিকেল সায়েন্সে, অর্থাৎ ধর্মচর্চা তার সৃষ্টিকর্তার সাথে তার নিজের যে সম্পর্ক স্থাপনের যে চর্চা, সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস এবং ভরসা, এই যে বিষয়টা, এটা একজন ব্যক্তিকে অনেকগুলো মানসিক রোগ তৈরি হওয়ার যে উপাদান, সেটা থেকে অটোমেটিক্যালি দূরে সরায় রাখে। যেমন ধরুন,
ছোট্ট একটা অসুবিধা হয়ে গেল, সাকসেস হইতে পারলেন না, আপনি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান রাখেন, বিশ্বাস করেন, আপনার ভিতরে তৌহিদ আছে, একত্ববাদের প্রতি আল্লাহর সক্ষমতার উপরে আপনার বিশ্বাস আছে, আপনি বললেন যে আল্লাহ ভরসা, হয়তো এর মধ্যেই আমার কল্যাণ আছে, যে আল্লাহ ভরসা, হয়তো এর মধ্যেই আমার কল্যাণ আছে। এটা কিন্তু আপনাকে ওই যে হেজার্ডটা তৈরি হলো, সেটার ফলে আপনার ভিতরে যে ধরনের মানসিক প্রেশার তৈরি হওয়ার কথা, সেখান থেকে বাঁচিয়ে দিল। এই যে একটা প্রিকশন তৈরি করলো, শুধু এতটুকু যে আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, হয়তো এর মধ্যেই আমার মঙ্গল আছে, যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার যে সক্ষমতাটা আপনার, এটা রিলিজিয়াস বিলিফ থেকেই তো আসলো। ফলে আপনি অসুবিধা থেকে আগে ভাগেই নিজেকে প্রিভেন্ট করতে পারলেন। এই ব্যাপারগুলো রিলিজিয়ন একজন ব্যক্তিকে দেয়। এটা যেমন ইসলামে আছে, এটা তেমন অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যেও আছে। তারা তাদের সৃষ্টিকর্তার সাথে যে ধরনের রিলেশনশিপ, তাদের দেবতার সাথে যে ধরনের রিলেশনশিপ, আমরা দুজনেই এখানে মেডিকেল প্র্যাকটিশনার, ফলে আমরা আমাদের দেশের সকল মানুষকে, নাগরিককে সামনে রেখে কথাগুলো বলছি মেডিভয়েসের মাধ্যমে, যার ফলে আমরা সবাইকে অ্যাড্রেস করছি। এভাবে রিলিজিয়ন চর্চা, আধ্যাত্মিকতার চর্চা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, মানে একজন মানুষকে মানসিক সমস্যা তৈরি হওয়ার অনেকগুলো জায়গা থেকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে ধার্মিকতা মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে, তারপরে কি কখনো কখনো একজন ধার্মিক ব্যক্তি বিষণ্ণতায় আক্রান্ত হতে পারেন কিনা, কিংবা অন্য কোনো মানসিক রোগে আক্রান্ত হতে পারেন কিনা, বিশেষ করে অন্য কোনো রোগে? মানসিক রোগ তৈরি হওয়ার যেমন আপনার প্যাথোলজিক্যাল ইভেন্ট আছে, অন্যান্য ইভেন্টগুলো আছে। তো আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে, রিলিজিয়ন চর্চার মাধ্যমে অন্যান্য বিষয়গুলো থেকে আপনি রক্ষা পেলেন, কিন্তু বায়োলজি যদি চেঞ্জ হয় তখন তো এটা করা যায় না। যেমন একজন রিলিজিয়ন প্র্যাকটিস করতেছে, তার ভিতরে সিজোফ্রেনিয়া তৈরি হতে পারে, এটা বায়োলজিক্যাল কারণে হয়ে গেল, বিষয়টা হরমোনাল চেঞ্জের মাধ্যমে হয়ে গেল, নিউরোট্রান্সমিটারের চেঞ্জের মাধ্যমে হয়ে গেল। ওখানে কিন্তু একটা ফিজিক্যাল ডিজিজ, হ্যাঁ, ফিজিক্যাল ভাবে যখন তৈরি হয়ে যায়, সিভিয়ার কন্ডিশনটা তৈরি হয়ে যায়, এটা হতে পারে। ওই রোগগুলো তো এভাবেও সৃষ্টি হয়। তো একটা রোগ তৈরি হওয়ার আপনি জানেন অনেকগুলো কারণ আছে। যদি এই ধরনের কারণগুলো থাকে, তখন তো আমাদেরকে অন্যভাবে তাকে ডিল করতে হবে। সেক্ষেত্রে করণীয় হলো তার মেডিসিনটা শুরু করে দিয়ে রিলিজিয়াস বিলিফগুলোকে আস্তে 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 তার ভিতরে ইনকর্পোরেট করার মাধ্যম দিয়ে তার ডিপ্রেশন বা অন্য কোনো রোগের যে অনুসর্গ উপসর্গগুলো আছে, এগুলো কমিয়ে আনা যাবে। জি, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। মানসিক স্বাস্থ্যকে আপনি রাষ্ট্রীয় যে চিকিৎসা সেবা ব্যবস্থা আছে, যেমন প্রাইমারি হেলথ, সেকেন্ডারি হেলথ, টার্সিয়ারি হেলথ, এর কোন সেবায় রাখতে চান? মানসিক স্বাস্থ্য সেবাটা একইভাবে মার্জ হওয়া প্রয়োজন। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ার পরিবর্তে সবগুলো ডাইমেনশনেই থাকা প্রয়োজন। মানে তিনটা ডাইমেনশনেই থাকতে হবে। কারণ একজন মানুষ, একই সাথে একজন মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটা বিদ্যমান, একই সাথে বিদ্যমান। মেন্টাল হেলথের যে সার্ভিসটা, এটা যেমন অসুস্থ হয়ে গেলেই আপনার নিতে হবে তা না, আপনার সুস্থ মানুষও এই জিনিসগুলো চর্চা করা প্রয়োজন। ফলে প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের এটা থাকতে হবে, একইভাবে টার্সিয়ারি, সেকেন্ডারি সবগুলোতেই আমাদের এটা থাকতে হবে। এবং মানসিক, আপনি জেনে খুশি হবেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে কোনো কোনো দেশে মেন্টাল হেলথ একটা মিনিস্ট্রি আছে আলাদা। হেলথ মিনিস্ট্রি যেভাবে আছে, একইভাবে মেন্টাল হেলথ মিনিস্ট্রি আছে আলাদাভাবে। তো আমাদের এই 18 কোটি মানুষের ডেন্সিটি, যে জনসংখ্যা, এই প্রত্যেকটা মানুষ তো আমাদের জন্য সম্পদ। তাদেরকে যদি আমরা সাইকোলজিক্যালি সাউন্ড রাখতে পারি, তারা ক্ষুধার্ত থাকুক বা ক্ষুধা না থাকুক, তারা অনেক বেশি ইনকাম করুক বা কম ইনকাম করুক, তারা দেশে ইনকাম করুক বা দেশের বাইরে ইনকাম করুক, তারা যদি সাইকোলজিক্যালি সাউন্ড হয়, তাদের প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বাড়বে, তাদের কাজ করার স্টেমিনা অটোমেটিক্যালি বাড়বে, কাজের কর্মসন্তুষ্টি অটোমেটিক্যালি থাকবে। এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যে সমস্যা দেখতেছেন, এই যে ঘুষ খাওয়া দেখতেছেন, বড় বড় ডিপ্লোমেটরা ধরা পড়তেছে, তারা এত উচ্চশিক্ষিত মানুষগুলো এই যে অসম্মানিত হয়, এটাকে আমাদেরকে পেইন দেয় না? এটা আমাদেরকে প্রচণ্ড রকম পেইন দেয়। আমি তো খুবই দুঃখিত হই যখন দেখি একজন ডিপ্লোমেট ধরা পড়তেছে, একজন বড় কর্মকর্তাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে পেইন তৈরি করে। কেন? ডিউ টু অ্যাবনর্মাল সাইকোলজি, তাদের ভিতরে এই জিনিসটা হয়েছে।
সে যখন বিসিএস এ জয়েন করছে সে কি জানতো না তার বেতন কাঠামো কি হবে? সে কি জানতো না তার গ্র্যাজুয়েটে সে কিভাবে পাবে? একজন ছেলে মেয়ে যখন গার্মেন্টসে আসে সে জানে না তার বেতন কাঠামো কি, তার সুযোগ সুবিধা কি, এগুলো সবগুলোই জানে। আনরেস্ট তৈরি হচ্ছে কেন? কারণ হলো তার সাইকোলজিটা সাউন্ড না, তার সাইকোলজিটা সাস্টেইনেবল না, এটা খুবই ফ্লাকচুয়েট করে, এটা খুবই উঠানামা করে, এটা খুবই ভঙ্গুর, এটা খুব সহজেই বিচলিত হয়ে যায়, এটা সহজেই খুব হেলে দুলে। এই জিনিসগুলো যদি আমাদের হেলথ পলিসির সব জায়গায় সমান এবং সমান্তরালভাবে থাকতো তাহলে আমাদের এই 18 কোটি মানুষের দেশটা আর মানুষগুলো আরও সুন্দরভাবে তৈরি হয়ে আসতো। আমি অনেকগুলো দেশের এক্সপোজার বলতে পারি সরাসরি যারা আমাদের চাইতে ইকোনমিক্যালি আরও অনেক দুর্বল, কিন্তু তারা সাইকোলজিক্যালি অনেক সাউন্ড। আপনি বলছিলেন যে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটি রয়েছে সেই পর্যায়েও মানসিক স্বাস্থ্যকে থাকা উচিত। অবশ্যই। বর্তমানে আসলে বাস্তব অবস্থা কি? বর্তমানে কোন কোন জায়গায় মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়? আমাদের যে স্বাস্থ্য কাঠামো রয়েছে হাসপাতাল কিংবা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে, কোথায় গেলে আমরা আসলে মানসিক স্বাস্থ্য সেবা পাচ্ছি বর্তমানে? আমাদের মানসিক স্বাস্থ্য সেবাগুলো এখন পর্যন্ত আছে আমার জানা মতে 2-1টা জেলা সদরের হাসপাতালগুলোতে আছে। জেলা সদরে বড় বড় যে জেলা সদরগুলো 2-1টাতে আছে, যেগুলো 100-250 বেডের হসপিটাল ছিল আপনি জানেন। মেডিকেল কলেজগুলোর অলমোস্ট প্রায় সবগুলোতেই মানসিক স্বাস্থ্য সেবার কিছু আছে, পরিপূর্ণভাবে নাই, তবে শুরু হয়েছে। সেখানে সাইকিয়াট্রিস্টের পাশাপাশি সাইকোলজিস্টও থাকেন? সাইকোলজিস্ট নাই, সাইকিয়াট্রিস্ট আছে। সরিটোসে সাইকোলজিস্ট নাই, সাইকিয়াট্রিস্টরা আছেন। যেমন ধরুন আমরা যদি খুলনা মেডিকেল কলেজ বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ বলি, রাজশাহী মেডিকেল কলেজ, বড় মেডিকেল কলেজগুলো যেগুলো আছে এগুলোতে কিন্তু সাইকিয়াট্রিস্ট আছেন। এখানে তারা স্বাস্থ্যসেবা পেয়ে, সাইকোলজিস্ট নেই। কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের পক্ষে তো এতগুলো রোগীর লুট সামলিয়ে সাইকোলজিক্যাল সার্ভিসটা দেওয়া সম্ভব না, এটা তার জন্য অসম্ভব। তার আরো রোগী দেখা আছে, তার ক্লাস নেওয়া আছে, নানা ধরনের। আমরা সাইকিয়াট্রিস্ট বাড়াতে পারি, কিন্তু সাইকোলজিস্ট যে কাজটা করেন সেই যদি পদায়ন না হয়, নিয়োগ না হয়, তাহলে তো সাইকোলজিস্ট যে কাজটি করেন সেই কাজটি তো আসলে হবে না। সাইকোলজিস্টের কাজ তো তার সাইকিয়াট্রিস্ট করবেন না, করা উচিত না। জি, এটা এইভাবে পদায়নগুলো হচ্ছে না। আবার ইওর সংখ্যাটাও কম। এ পর্যন্ত আপনার পাশ করা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা 300-র কাছাকাছি, সাইকিয়াট্রিস্টের সংখ্যা এরকম 300-র একটু বেশি। তো এই 300-400-র ঘরে কিন্তু এটা ওঠানামা করতেছে। মানুষ তো 18 কোটি মানুষের জন্য খুবই অপ্রতুল। সে ওইভাবে পোস্টগুলো করা নাই। আপনি জেনে খুব হতাশ হবেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, সেখানে একটা সাইকোথেরাপি উইং আছে, সেখানে মাত্র একজন সাইকোলজিস্ট আছেন যাকে এখন পর্যন্ত পিএইচডি কনফার্মেশন দেয় নাই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, স্টিল নাও টুডে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েই আছেন। হ্যাঁ, তো এখানে একটা উইং আছে, অথচ সেখানে নতুন করে সাইকোলজিস্ট নিয়োগই দেওয়া হয়নি। পিএইচডি এটাকে, বাংলাদেশের পিএইচডি এটাকে যে এটা করবে, এই করার ব্যাপারটাকে প্রয়োজনীয় উপলব্ধি করল না। অথচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ 97 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠিত হয়েছে আরও আগে, 93 কি 92-এর দিকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কার্যক্রমটা 97-তে ফুল সুইংয়ে চলছে। একজন মাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, চিন্তা করা যায়। আবার বিগত বেশ কিছু বছর আগে 37টা পোস্ট ক্রিয়েশন হয়ে আছে সাইকোলজিস্টদের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর লেভেলে সাইকোলজিস্টদের জন্য এটা পোস্টগুলো ক্রিয়েট হয়ে আছে। তো এটা অর্থ মন্ত্রণালয়, কোন প্রতিষ্ঠানে? হ্যাঁ, এগুলো যে মেডিকেল কলেজগুলো, অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এটা ওইভাবে ফাইলটা ঝুলে আছে। একটা ফাইল কিন্তু আছে, এটা আমি জানি, কারণ এই ফাইলটা নিয়ে কিছুটা কাজ আমার করার সুযোগ হয়েছিল। এই কাজটা শুরু করেছিলেন মরহুম প্রফেসর ডক্টর স্যার আনিসুর রহমান স্যার, উনি মারা গেছেন, উনি এই কাজটা শুরু করেছিলেন। তো এটা ও পর্যায়ে রয়ে গেছে, এটা নাই। আর সাইকোলজিস্টদের জন্য কোনো নিয়ন্ত্রক বডি নাই, ডাক্তারদের জন্য বিএমডিসি আছে, এই রেজিস্ট্রেশন দেওয়ার কোনো বডি ক্রিয়েশনই হয় নাই। তাহলে এই যে সাইকোলজিস্টরা, তাদেরকে রেজিস্ট্রেশনটা কে দেবে, তাদেরকে নিয়ন্ত্রণটা কে করবে, তাদের স্কিল আছে কি নাই, তাদেরকে সার্টিফাইডটা কে করবে, তাদের সার্টিফিকেটের অ্যাপ্রুভালটা কে দিবে, কোনো নিয়ন্ত্রণ করার মতো কিন্তু কোনো বডি নাই। তো আমরা যখন এই কথাগুলো বলি
তখন হ্যাঁ আলাদা একটা অথরিটি তৈরি হবে, এটা হবে, এত অনেক কিছুই বলা হয়। আমি নিজে থেকে বলেছিলাম যে বিএমডিসি তো আমাদের আছে, বিএমডিসিতে আলাদা একটা ডেস্ক ওপেন করলেই তো হয়, ব্যাপারটা তো ফাইল ওয়ার্ক। পরীক্ষা তো উপযুক্ত বা উপযুক্ত না, যে উপযুক্ত সে উপযুক্ত হয়েই তো একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে আসবে, যে আসবে সে সবগুলো ফুলফিল করেই তো আসবে। এটা তো একটা জাস্ট একটা নীতিমালার মধ্যে নিয়ে আসলেই হয়, বিএমডিসিতে আলাদা একটা রুম একটা ডেস্ক ওপেন করলেই হয়। হ্যাঁ, তো এটা ইজিভাবেও তো করা যায়। তো এই নিয়ন্ত্রক অথরিটিটাই নাই। মজার ব্যাপার হলো এবারে হেলথ পলিসির মধ্যেও নেই। এবার যে নতুন করে হেলথ পলিসি তৈরি হয়েছে, আমরা খুব আশাবাদী ছিলাম যে অনেক লার্নেড মানুষ এখানে আছে, মেন্টাল হেলথটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। 18 কোটি মানুষের দেশ, এই বিশাল জনসমষ্টির মানুষ দেশ, অপার সম্ভাবনার এই দেশ, এই দেশের মেন্টাল হেলথটা আরও একটা বৈপ্লবিক পরিবর্তন আসা প্রয়োজন। এটার যেভাবে প্রতিফলনটা আসার প্রয়োজন ছিল, এবারের কিন্তু স্বাস্থ্যনীতির ভিতরে এটা টোটালি নাই। অ্যালাইড হেলথ প্রফেশনাল অথরিটি তৈরি করা হবে। এই অ্যালাইড হেলথ প্রফেশনাল কারা এটা ক্লিয়ার করা নাই। এটা কি ফিজিওলজিস্ট, এটা কি অকুপেশনাল থেরাপিস্ট, এটা কি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এটা কি অটিজম স্পেশালিস্ট, এটা কি সাইকোলজিস্ট, এটা কি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এটা কি অল্টারনেটিভ মেডিসিন, এটা কি হোমিওপ্যাথি, এটা কোনো কিছুই কিন্তু এখানে বলা নাই। অ্যালাইড হেলথ প্রফেশনালসদেরকে সংজ্ঞায়িত করা নাই। আমার মতে যদি এগুলোকে আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করে নিয়ন্ত্রণ অথরিটি পাওয়া যায়, একটা ডেস্ক ওপেন করা যায়। হ্যাঁ, যেমন ধরুন এটা আমি লুপটা সামলাইতে পারছি না, মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা কিন্তু মেডিসিন অনুষদের ডিন। ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন। তারা তো স্বাধীনভাবেই কাজ করছেন, একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছেন। রেজিস্টার ভবন আর মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজে কোনো মতদ্বৈততা তৈরি হয়েছে? হয়তো নাই। তো এভাবে যদি বিএমডিসির সাথে যারা অল্টারনেটিভ মেডিসিন আছে, আয়ুর্বেদিক এবং কি যেন বলে ইউনানি, যে হোমিওপ্যাথি, ফিজিওলজি, কি বলে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এগুলো যেগুলো আছে, এটা পার্টিকুলার একটা ইনস্টিটিউশনকে যদি দায়িত্ব দিয়ে ফাইল ওয়ার্কটা করা যায়, তাহলে রেজিস্ট্রেশন ব্যাপারটা কিন্তু খুব স্মুথ হয়। আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার দিয়েই আলাদা একটা অথরিটি পরিচালনা করা সম্ভব। মেডিকেল কলেজ থেকে মেডিসিন অনুষদের ডিন কিভাবে তার ভূমিকা পালন করতেছে, লাইক দ্যাট, এগুলো যদি করা যেত তাহলে এই পুরা পেশাটার একটা কাঠামো, একটা সাংগঠনিক রূপ পেত, একটা স্বীকৃতি বাড়ত। আমাকে যদি আজকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করতেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কোনো জবাব আছে? আমার তো নাই, লাইসেন্স নাই। তো লাইসেন্স নাই, আপনি মেডিকেল প্র্যাকটিসে আসছেন কেন? কিন্তু আমার তো পড়াশোনা এইটাই। ব্যাপারটা এরকম, আপনি আমাকে রেডি করলেন, আপনি আমাকে স্বীকৃতি দিলেন না। আপনারা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, তাদের কি কোনো ফোরাম আছে, বা তারা আসলে স্বীকৃতির জন্য কোনো কিছু করছে কিনা? ফোরাম তো আছে, নানা ধরনের ফোরাম আছে। আনলাকিলি সেই ফোরামগুলোরও কোনো সরকারি রেজিস্ট্রেশন নাই। সেই ফোরামগুলো কোনো রেজিস্ট্রেশন নেয় নাই। এই সমিতিগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই, এটা আমি জানি, রেজিস্ট্রেশন নাই। তারপরেও এই ব্যাপারটা যেভাবে আলোচনা করা দরকার ছিল, যে লোকগুলোর সঙ্গে বসে আলোচনা করা দরকার ছিল, যেভাবে ব্যাপারটা নিয়ে পার্সু করার প্রয়োজন ছিল, আনলাকিলি এটা হয়ও নাই। তো আমরা কথা বলছিলাম মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে। আপনি জানেন যে সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, বিশেষ করে এই যে 5ই আগস্ট পরবর্তী যে নতুন সরকার গঠিত হলো, বাংলাদেশে একটি পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এটি করা হয়েছে। এই প্রতিবেদনে মানসিক স্বাস্থ্য এবং যারা আপনারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, এই বিষয়গুলো আসলে কতটা গুরুত্ব পেয়েছে? আসছে, একেবারে আসে নাই তা বলা যাবে না, কিন্তু এটাকে যেভাবে আরো একটা ক্লোজ আকারে আসা দরকার ছিল, এটা কাঠামোবদ্ধ হয়ে আসা দরকার ছিল, সেভাবে আসে নাই। আমরা আশা করেছিলাম যে এটা কাঠামোবদ্ধ হয়ে আসবে, আলাদা একটা ক্লোজ আকারে আসবে। ওখানে একজন লেম্যান ফাইলটা ওপেন করলেই দেখতে পাবে যে ইয়েস, এটা মেন্টাল হেলথের জন্য একটা আলাদা অধ্যায়। এটা আসবে। এখানে ফিসের কথা বলা আছে, এখানে সময়ের কথা বলা আছে, এটা প্রাইমারি মেডিকেল হেলথের কথা আছে, স্বাস্থ্য যে বিমা, স্বাস্থ্য বিমার প্রয়োজনীয় কথা বলা আছে, অথচ স্বাস্থ্য বিমা কিন্তু আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি পড়ে যাই, কিন্তু কাঠামোবদ্ধভাবে না আসার কারণে
এটা ওভাবে আসলে গুরুত্ব পাবে না। আমরা কথা বলছি স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে আমরা মেডিভয়েসের কথা বলছি। আপনার মেডিভয়েসের মাধ্যমে আমরা জানাতে চাই যে স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদন আসলে কী কী থাকা প্রয়োজন ছিল মানসিক স্বাস্থ্যের জন্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের যে বিভিন্ন ধরন রয়েছে, সাইকিয়াট্রি আছে, সাইকোলজিস্টরা আছেন। এই জায়গায় আপনার স্থান থেকে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হবে, আপনার প্রত্যাশার জায়গায় কি আপনি বলবেন আমাদের? প্রথম যে এটা হইল ইমিডিয়েটলি এটার সঙ্গে একটা সংশোধন চ্যাপ্টার প্রয়োজন যুক্ত করা দরকার, স্পেশালি মেন্টাল হেলথের জন্য। এখানে থাকা দরকার যে মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছে তাদের মধ্যে শুধু কেবল সাইকিয়াট্রিস্টদের অথরিটি আছে। সাইকিয়াট্রিস্টরাই কিন্তু বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত। একজন সাইকিয়াট্রিস্ট চাইলেই রাষ্ট্রের নিয়মের বাইরে যেতে পারবে না, নীতির বাইরে যেতে পারবে না, ম্যাল প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু সাইকোলজিস্টদের জন্য এখানে ম্যাল প্র্যাকটিস করার অবারিত সুযোগ, বা সাইকোলজিস্ট না অন্য কোনো প্রফেশন থেকে এসে মেন্টাল হেলথ এক্সপার্ট সাজার অবারিত সুযোগ আছে। এই অবারিত সুযোগটা যা রাষ্ট্র তার নাগরিকের পয়সা খরচ করে তাকে জ্ঞান দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রক অথরিটি তৈরি করলো না, এটা রাষ্ট্রের একটা গ্যাপ। আমি মনে করি একটা নিয়ন্ত্রক অথরিটি করে যে সমস্ত সাইকোলজিস্টরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের পরে একটা লাইসেন্সের ব্যবস্থাটা কিভাবে হবে এটা উল্লেখ থাকা প্রয়োজন। মেন্টাল হেলথ অথরিটিটা কিভাবে কাজ করবে এটা উল্লেখ থাকা প্রয়োজন। একই সাথে আরেকটা জিনিস আমি এখানে আপনার মেডিভয়েসের মধ্যে উল্লেখ করতে চাই যে অন্যান্য স্বাস্থ্যের কষ্টের মধ্যে সাইকোলজিক্যাল হেলথ বা সাইকিয়াট্রিক হেলথের যে সেবাটা আছে, স্বাস্থ্য সেবাটা আছে, মানসিক স্বাস্থ্য সেবাটা আছে, এটার কস্টটা কিছু দীর্ঘমেয়াদী হয়। যেমন ধরেন একটা রোগী যদি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয় তাহলে এটা কিন্তু একটা লাইফ লং ডিজিজ। একটা বাচ্চা যদি অটিজমে আক্রান্ত হয় এটা কিন্তু একটা লাইফ লং ডিজিজ। একজন ব্যক্তি যদি বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত হয় কিংবা ওসিডিতে আক্রান্ত হয়, সুসিবায় আক্রান্ত হয়, এটা কিন্তু লাইফ লং ডিজিজ, লম্বা সময় ধরে থাকে। লম্বা সময় ধরে তার কিন্তু ডাক্তারের কাছে আসতে হয়, এক্সপার্টের কাছে আসতে হয়, সাইকোলজিস্টের কাছে যেতে হয়। যেহেতু সরকারি মেন্টাল হেলথ সার্ভিসটা অ্যাভেলেবল না, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোর সাথে এবং আরবান হেলথগুলোর সাথে মেন্টাল হেলথ সম্পৃক্ত নাই, ফলে তাদেরকে যে এই স্বল্প সুযোগ আছে সেখানে আসতে হয়। আসার ফলে তার কস্টিংটা বেড়ে যায়। ফলে মেন্টাল হেলথ সার্ভিসটাকে আমাদের বিমা কার্যক্রমের সাথে অ্যালাই করা প্রয়োজন। মেন্টাল হেলথ বিমা কার্যক্রমটাও চালু করা প্রয়োজন, যাতে করে কস্টটা কমিয়ে নিয়ে আসা যায়, মানুষের কস্টটা কমিয়ে নিয়ে এসে বেনিফিটটা বাড়ানো যায়। তাহলে এই বিষয়গুলো যদি সম্পৃক্ত করা সম্ভব হয় তাহলে মানসিক স্বাস্থ্যসেবার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমি আপনার মেডিভয়েসের মাধ্যমে নীতি নির্ধারক, দেশের আপামর জনগণ, সচেতন ব্যক্তি, সিভিল সোসাইটির কাছে এই আবেদন রাখতে চাই। আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে, গত বছর 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আসছি জনগণের কাছে যে 5ই আগস্টের আগে জনগণের যে সাইকোলজি আর 5ই আগস্টের পরে আমাদের জনগণের যে সাইকোলজি, যেমন কেউ বলছে মব সাইকোলজি, এই যে জনগণের মানসিক স্বাস্থ্যে আগে কি অবস্থা ছিল আর এখন বর্তমানে কি অবস্থা, কোনো পরিবর্তন কি আপনি মনে করেন যে হয়েছে? মব সাইকোলজিটা যেটা আপনি বলতেছেন, আমি একজন এক্সপার্ট হিসেবে এটা বলতে চাই না। কেন চাই না? কারণ হলো মানুষের মধ্যে কিন্তু দুইটা সত্তাই থাকে, একটা হলো ভালো সত্তা আর একটা হলো খারাপ সত্তা। অ্যাকচুয়ালি যদি খুব ভাষায় আমি বলি, মানুষও অন্যান্য প্রাণীর মতোই একটা প্রাণী। এখানে পার্থক্যটা এখানে অন্য প্রাণীর বিবেক নাই, আমাদের বিবেক আছে, বিবেচনা আছে, জাজমেন্ট করার ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছে, আমাদের কগনিশনটা আছে, যেটা অন্য প্রাণীদের কগনিশনটা সেভাবে নাই। তো এই কারণে মানুষ অন্য প্রাণীর মতো পাশবিক আচরণ করতে করে। এটা কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর সাথে তাকে নিয়ন্ত্রণ করে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। জুলাই বিপ্লবের পর পুলিশ তো পালাই চলে গেছে, যারা এটাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখবে তারা তো অ্যাবসেন্ট। আনসার আসে, তারাও তো লড়াই শুরু করেছে, যুদ্ধ শুরু করেছে, বিট্রে করেছে। হ্যাঁ, অন্যান্য যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে ঠিকমতো ফাংশন করতেছে না, ফলে মব তো ক্রিয়েট হবে। মানুষ নিজের মতো করে নিজের আইন নিয়ে চলছে। এই নিজের আইনটাকে নিয়ন্ত্রণ করার জন্যই তো রাষ্ট্রীয় কাঠামোটাই তো এখন ভঙ্গুর অবস্থায় আছে। আমার মনে হয় রাষ্ট্রীয় কাঠামোটা যখন ফুল সুইং করবে, ফাংশন করবে, তখন এই ব্যাপারটা আর থাকবে না, এই ব্যাপারটা থাকবে না। উন্নত বিশ্বের দেশগুলোতেও মব আছে,
মব নাই, এর আগে তার মানে মবকে আমি স্বীকৃতি দিচ্ছি ব্যাপারটা তা না, আছে। সিস্টেম দিয়ে এটাকে আমাদের নিয়ন্ত্রণ করার দরকার হবে। আনলাকিলি এখন কোনো সিস্টেমগুলো ফাংশন করছে না। 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরের মধ্যে যে পার্থক্যটা, সেটা হলো আগে মানুষের ভিতরে রিল্যাক্স কন্ডিশনটা ছিল না, এখন মানুষ রিল্যাক্স। আগে মানুষের মধ্যে মানে হাত পা ছেড়ে ফ্রিডম উপভোগ করার সুযোগটা ছিল না, এখন মানুষের মধ্যে ফ্রিডম উপভোগ করার মতো একটা সুযোগ তৈরি হয়েছে, করতেছে, এখন পর্যন্ত মানুষ করতেছে। যে ফ্রিডমের আশায় আমাদের দেশের ছেলেমেয়েরা দেশের বাইরে চলে যায়। মানে একটি আতঙ্কিত জনপদ ছিল কিছু কিছু অংশে, ভয়ের পরিবেশ, ভয়, আতঙ্ক, আনসার্টেনটি, মানে অনিশ্চয়তা, এই জন্য আনসেফ সিচুয়েশন, থ্রেট, এই কন্ডিশনগুলো ছিল। এটা এখন নাই। মানে প্যাথোলজিক্যাল পাওয়ার এক্সারসাইজ ছিল, প্যাথোলজিক্যাল পাওয়ার এক্সারসাইজ নাই। মানে আমরা দেখেছি যে হ্যাঁ, একজন দিনমজুরে বলতো আমি অমুকের আত্মীয়, অমুক আমার ভাই, অমুক আমার মামা, এই জিনিসগুলো বলতো, এটা আমার কাছে এভিডেন্স আছে, এই জিনিসগুলো বলতো। এখন এটা বলার প্রবণতাটা কমছে। তাহলে 5ই আগস্ট পরবর্তী আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের এই যে মানে বাংলাদেশ আমাদের সবার দেশ, তো দেশের কল্যাণের জন্য জনগণের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা একজন সাইকোলজিস্ট হিসেবে, যে আমাদের কি আচরণ করা উচিত বা চিন্তা ভাবনা আমাদের কি রাখা উচিত? দেশের মানুষের প্রতি আমার আহ্বান, আমি একজন পেশাদার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মানুষের মন নিয়ে আমার কাজ। আপনার মন আপনার নিজের, আপনার মনকে নিয়ন্ত্রণ করার দায়িত্বও আপনার। আপনি যেভাবে মন্দ জিনিসটাকে দূর করতে পারেন, একইভাবে আপনার মন্দ মনটাকেও আপনি দূর করতে পারেন। যেভাবে আপনি আপনার ভালো জিনিসগুলোকে পরিচর্যা করতে পারেন, একইভাবে আপনার মন্দ মনটাকে পরিচর্যা করার মাধ্যমে আপনি ভালো করতে পারেন। যদি আমাদের মনটা ঠিক হয়, যদি আমাদের বিবেকটা ঠিক হয়, যদি আমাদের চিন্তাগুলো ঠিক হয়, তাহলে আমরা খুব সহজেই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে সুযোগ আছে, যে সুবিধা যে আছে, অপরচুনিটিগুলো আছে, এগুলো সুন্দরভাবে আমরা নিজেরা কাজে লাগাতে পারব। এটা আমাদের নিজেদের প্রয়োজন, নাগরিকদের নিজের সচেতনতার প্রয়োজন। একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি, বাইরের দেশের বাইরে যেমন ইউরোপিয়ান কোনো কান্ট্রিগুলোতে আপনি যদি যান, তাহলে আপনি দেখবেন কোনো গাড়ির, এবং কি আমাদের যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে যান, কোনো গাড়ির হর্ন বাজাচ্ছে না। কিন্তু আমরা নিজেরা এত বেশি হর্ন বাজানো হচ্ছে, কেউ কিন্তু খেয়াল করতেছে না সামনের মানুষটা একটা কার্ডিয়াক রোগী হতে পারে, সামনের মানুষটা একটা চাইল্ড হতে পারে, শিশু হতে পারে, সামনের একজন বয়োজ্যেষ্ঠ মহিলা থাকতে পারে, সামনের মানুষটার অন্য কোনো অসুস্থতা থাকতে পারে, অস্বস্তি থাকতে পারে, এটার তোয়াক্কা করছে না, বেকায়দা বেশরমের মতো হর্ন বাজাচ্ছে। এই হর্নের মাধ্যমে মানুষের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এটার সচেতনতা তাকে কি করবে? এটা তো ট্রাফিক করে দেবে না, এটা ব্যক্তির নিজে থেকে উপলব্ধি হইতে হবে, নিজে থেকেই করতে হবে। কি রিক্সাওয়ালা বেল বাজায়, হুন্ডাওয়ালা হর্ন বাজায়, মানে বড় গাড়িওয়ালা ভেপু বাজায়, মানে আরও বড় গাড়ি যদি হয়, পাজেরো হয়, তাহলে ভিআইপি সাউন্ড বাজিয়ে দেয়। এই যে বিষয়গুলো, এই সচেতনতা তো আপনার নিজের মধ্যেই থাকতে হবে, ড্রাইভার সাহেবের নিজের থাকতে হবে। ভিতরে কোনো সচিব নাই, কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, সে বিশাল জোরে লাউড স্পিকারের মতো সাউন্ডগুলো বাজাচ্ছে। এতে করে তার নিজেরই ক্ষতি হয়, তার সন্তানেরই যে ক্ষতি হয়, তার ওয়াইফের যে ক্ষতি হয়, তার বাবারই যে ক্ষতি হয়, তার চাচারই যে ক্ষতি হয়, এটা কিন্তু ড্রাইভার সাহেবরা খেয়াল করতেছে না। এটা একটা উদাহরণ। একইভাবে আপনি ময়লা ফেলার কথা বলুন, আমি যত্রতত্র ময়লা ফেলতেছি, যত্রতত্র ধূমপান করতেছি, যদিও আমার ধূমপানের জন্য বাংলাদেশে আইন আছে, আমি তোয়াক্কাই করতেছি না। হ্যাঁ, আমি ফুটপাতে ব্যবসা তৈরি করে বসে যাচ্ছি, আমি বলছি আমি গরিব মানুষ, আমি খাবো কি? ফুটপাত তো আপনার খাওয়ার ব্যবসা করার জন্য জায়গা তৈরি করা হয় নাই। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগলেও আমারও তো গরিব আত্মীয় স্বজন আছে, তারাও ফুটপাতে ব্যবসা করতে চায়, তাদেরকে সহায় আমি বলছি, এটা তো ব্যবসা করার জায়গা না, ফুটপাত মানুষের হাঁটার জন্য জায়গা। আপনি সেখানে অকুপাই করে ব্যবসা করতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, নাগরিককে কষ্ট দিচ্ছেন, নাগরিক সুযোগ সুবিধাগুলো আপনি কমিয়ে দিচ্ছেন। আপনি শহরে বন্দরে ইলেকট্রিক খাম্বার সাথে, সরকারি খাম্বার সাথে অবৈধভাবে বিদ্যুতের লাইন সংযোগ করে সেখানে মোবাইল চার্জ দিচ্ছেন। আমি এটা ছবি দেখাতে পারবো যে কিভাবে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে সরাসরি ইলেকট্রিক লাইন থেকে নিয়ে। তো এই সচেতনতা তো আমাদের নিজেদের মধ্যে থেকে হতে হবে। দেশটা আমার, আমার দেশকে সুন্দর করার দায়িত্ব আমার, ঘরটা আমার, আমার ঘরকে পরিপাটি করে সাজানোর দায়িত্ব আমার। এই দায়িত্ব রাষ্ট্রের না, এই দায়িত্ব আমার। আমি যদি আমার জায়গা থেকে আমার দায়িত্ববোধগুলো জাগিয়ে তুলতে পারি,
এটার জন্য মহাশিক্ষিত হওয়া প্রয়োজন নাই, শুধু একটু সচেতনতা প্রয়োজন। তাহলে আমার দেশটাকে আমি সুন্দর করতে পারবো। তাই আপনার মেডিভয়েসের মাধ্যমে আমার আহ্বান, আসুন আমার দেশের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। জি, ধন্যবাদ মোখলেসুর রহমান ভাই আমাদেরকে এবং মেডিভয়েসকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জিয়া ভাই আপনাকে, ধন্যবাদ মেডিভয়েসের দূরের ও কাছের শ্রোতা এবং দর্শক, দেশে এবং দেশের বাইরের শ্রোতা এবং দর্শক, কলাকুশলী এবং এই পুরা আমাদের এই ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে, এডিটিং প্যানেলে যারা কাজ করছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম বিশিষ্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ইনসাইট সাইকোসোশ্যাল কেয়ারের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান ভাইয়ের সাথে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের মানসিক স্বাস্থ্য, বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমরা জানলাম যে প্রাথমিক স্বাস্থ্য সেবায়ও আসলে মানসিক স্বাস্থ্যের অ্যাক্সেস দরকার, মানসিক রোগের চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন। অর্থাৎ আমাদের শারীরিক অসুস্থতায় আমরা যেমন চিকিৎসা সেবা নেই, চিকিৎসকদের কাছে যাই, মানসিক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আসলে আমাদের চিকিৎসকদের কাছে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে আমাদের যাওয়ার প্রয়োজন হতে পারে। আমাদের শারীরিক সুস্থতা প্রয়োজন মানসিক সুস্থতা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।